বিকশিত ভারত জি রামজি বিল সম্প্রতি শীতকালীন অধিবেশনে সংসদে এই বিল পাশ হয়েছে এবং গত রবিবার রাতে রাষ্ট্রপতি সেই বিলের সম্মতি দিয়েছেন। তার মানে বিলটি আইনে পরিণত হয়েছে এবং এই বিল যেটা আইনে পরিণত হয়েছে জি রামজি বিল, সেটা 125 দিন কাজের গ্যারান্টি রয়েছে, অর্থাৎ গ্রামের মানুষ 125 দিন কাজ পাবেন। মুদ্রা কথা হচ্ছে 2047 সালে বিকশিত ভারতের যে স্বপ্ন দেখছেন কেন্দ্র অর্থাৎ বিকশিত ভারত তৈরি করার যে লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই বিকশিত ভারতকে লক্ষ্যমাত্রা রেখেই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্যে এই বিল। আমাদের সঙ্গে আছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক। আপনি অর্থনীতির অধ্যাপক, কিন্তু অর্থনীতির সাথে এই যে জি রামজি বিল, সেটার ডিফারেন্সটা কী, বা অর্থনীতির সাথে এই জি রামজি বিলের কি পার্থক্য, বা কি পার্থক্য নয়, অর্থনীতি মানে কি সম্পর্ক? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। কারণ অর্থনীতি একটা দেশকে চালায় স্বাভাবিকভাবে, আর আমি অর্থনীতির ছাত্র, আমি তো সেভাবেই চিন্তা করব। আর একটা অর্থ ব্যবস্থার দুটো বড় অংশ, একটা হচ্ছে গিয়ে গ্রামীণ এলাকা, আর একটা হচ্ছে গিয়ে শহুরে এলাকা। আর আমাদের মতো দেশে গ্রামীণ এলাকাটাই সর্ববৃহৎ। তা স্বভাবতই গ্রামীণ অর্থনীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার গ্রামীণ অর্থনীতি মানে কি? সেইখানে দেখা যায় যে বেশিরভাগ লোক কৃষিক্ষেত্র বা প্রাইমারি সেক্টর যেটাকে আমরা বলি, সেই ধরনের ক্ষেত্রে যুক্ত থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সারা বছর তাদের কাজ থাকে না। সারা বছর মাঝখানে একটা কথা বলি, এই যে আমি প্রথম শুরু করেছিলাম বিকশিত ভারত দিয়ে, মানে 2047-এর, যারা কেন্দ্রীয় নেতৃত্ব বা অনেকেই বলেন, গ্রাম যদি শক্তিশালী হয়, গ্রাম যদি বিকশিত হয়, একটা অর্থনীতির ক্ষেত্রে বলা যেতে পারে গ্রাম বিকশিত হলেই রাজ্য বিকশিত হবে এবং দেশ বিকশিত হবে। এবং সেই মানে এটার ভেতরে মানে নতুনত্ব কিছু নেই। কারণ আমাদের কি বলবো, এই স্কিমটা যেই পুরনো স্কিমটাকে মানে আমি চেঞ্জ বলবো না, আমি রিভাইজড ফর্মে আসছে, আমি যদি বলি না, বেশ কিছু সামান্য না, বেশ কিছু জায়গায় পরিবর্তন আছে। তো যে যার নামে ছিল মহাত্মা গান্ধী, তার একটা বিখ্যাত কথা আছে গিয়ে, ইন্ডিয়া লিভস ইন হার ভিলেজেস। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে এই গ্রামীণ অর্থনীতি যে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমি খুব গর্ব করে বলি। আমি যে লোগোটা পরে আছি না আমার বিশ্ববিদ্যালয়ের, রবি ঠাকুরের বিশ্ববিদ্যালয়ের, রবি ঠাকুর আজ থেকে 100 বছর আগে বুঝেছিলেন, যার ফলে শান্তিনিকেতনের পাশে শ্রীনিকেতনে এই গ্রামীণ উন্নয়নের বিভাগই শুরু করেছিলেন সেই যুগে। তো গ্রাম ছাড়া কোনো দেশের উন্নয়ন হতে পারে না, কল্পনাই করা যায়। কিন্তু আমি যেইখানে বলছিলাম কথাটা, সেটা হচ্ছে গিয়ে কেন এই ধরনের ইন্টারভেনশনের প্রয়োজন হয়ে ওঠে। সেটা হচ্ছে গিয়ে গ্রামীণ অর্থনীতিতে দেখা যায় যে কৃষি নির্ভর, কিন্তু কৃষি নির্ভর হওয়ার ফলে কি হচ্ছে, সারা বছর অনেক সময় কাজ থাকে না। কিন্তু সারা বছর তো মানুষের রোজগারটা লাগে না। অবশ্যই এই রোজগারটা করার জন্য সরকারি সাহায্যটা চলে আসে, এবং সেটা কিন্তু অর্থনৈতিক তত্ত্বে ভীষণভাবে বলা আছে, এবং তার জন্য কৃষকদের সুবিধা সেই জায়গা থেকেই আসছে। কৃষক শুধু না, মানে কৃষি ক্ষেত্রে নির্ভরশীল লোকেরা যারা, কারণ শুধু কৃষকের বাইরেও কিন্তু কৃষিক্ষেত্রে অনেক নির্ভরশীল লোকের আছে যারা কৃষি শ্রমিক, তাদের কাজটা থাকে শুধুমাত্র কৃষি ক্ষেত্রে। তো অন্য সময়টা কি করবে, সেইখানেই সরকারি ইন্টারভেনশন থাকছে। তাই এই ধরনের স্কিম, এই এমপ্লয়মেন্ট জেনারেশনের স্কিম আসে। আর এই নতুন জি রামজি স্কিম স্বভাবতই এটা MGNREGA-কে জায়গায় আসছে, স্থলাভিষিক্ত করা। একদম মনে রাখতে হবে, MGNREGA কিন্তু 2005 সালে হয়েছিল। 20 বছরে কিন্তু পৃথিবীটা বদলে গেছে। আমাদের দেশ তো বদলেইছে, সঙ্গে পৃথিবীটা বদলে গেছে, আমরা যেভাবে জীবনযাপন করছি সেটাও বদলে গেছে। অবশ্যই, তার জন্যই পরিবর্তন এই কারণেই। আর পরিবর্তন, আমরা যেটা বলি চেঞ্জ ইজ দ্য মোস্ট পার্মানেন্ট থিং, তো এই সেই জায়গা থেকেই হয়তো এই পরিবর্তনটা প্রয়োজন ছিল। এবং এই পরিবর্তনটা যে প্রয়োজন ছিল, সেটা কিন্তু এটা হুট করে হয়ে যায়নি। 2022 সালে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন রুরাল ডেভেলপমেন্ট কিন্তু সাজেস্ট করেছিল যে MGNREGA-র ভেতরে কয়েকটাই পরিবর্তন আনা উচিত, এবং তার ভেতরে একটা অন্যতম ছিল যে 100 দিনের জায়গায়, সেইখানে তাই সেই স্ট্যান্ডিং কমিটির সাজেশন ছিল 100-র জায়গায় সেটা যাতে বাড়িয়ে 150 করা হয় কাজের দিনের সংখ্যা। ঠিক আছে, তার সঙ্গে বলা হয়েছিল দেশের ওয়েজ সিস্টেম, যেটা বেতন বা মজুরির যে হারটা ছিল, সেটাকেও একটা জায়গায় পরিবর্তনের
সাজেশন ছিল। তো এই ধরনের সাজেশনগুলো ছিল। স্বভাবতই এই সব কিছু মিলিয়েই এই নতুন স্কিম যা 21 তারিখে অ্যাডপ্ট হয়েছে, আর আজকে আমরা 23 তারিখে কথা বলছি। এবং আরও একটা জিনিস, এই যে এমজিএন রেগা আমরা দেখেছি অনেক বছর ধরে গ্রামের মানুষ মুখিয়ে থাকে যে এই কাজ করার জন্য, বিশেষ করে উৎসব পার্বণ এই সময়ে কিন্তু তাদের একটা বাড়তি রোজগার হয়। একদম। এবং এই রোজগারটা কিন্তু মার্কেটেই আসে, তার ফলে কিন্তু অর্থনীতিটা সচল হয়। আপনি অর্থনীতির অধ্যাপক, আরো ভালো বলতে পারবেন। তো এই ক্ষেত্রে গ্রামীণ মানুষ যত বেশি রোজগার করবে তত বেশি অর্থনীতি সচল হবে এবং মানুষ সর্বস্তরের মানুষের কাছে কিন্তু টাকাটা আসে। আপনি একদম এইখানে মানে অর্থনীতি পড়ার দরকার পড়ে না, এটা খুব স্বাভাবিক। আমাদের জীবনযাপনের কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি মানুষের রোজগার হলে কি করবে, সেই রোজগার হলে সেই রোজগারটা সে খরচ করবে কিংবা সঞ্চয় করবে। কিন্তু স্বভাবতই যার রোজগার কম তার সঞ্চয়টাও কম হয়, তার খরচটাই বেশি হয়। এবার খরচ মানে কি, সে কোনো না কোনো দ্রব্য বা সামগ্রী কিংবা কিনছে, স্বভাবতই সেই দ্রব্য সামগ্রীর চাহিদা সৃষ্টি হচ্ছে, তার মানে আরও বেশি উৎপাদন, আরও বেশি লোকের কর্মনিয়োগ হচ্ছে। তো স্বভাবতই অর্থনীতি সচল হয়ে উঠছে এবং তার একটা পজিটিভ গুণক প্রক্রিয়ায় কাজ করে। তো সেই জায়গা থেকে তো ভীষণভাবে কাম্য, এবং তাই হয়েছে এমজিএনরেগা বা এই জি রামজি সেই জায়গা সেই লক্ষ্যই পূরণ করবে। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে এই যে স্কিমটা চলবে, সেই চলার পথে কিভাবে চলবে, কে কি ভূমিকা পালন করবে, কি কাজে ব্যবহার হবে। কারণ একটা জায়গা মনে রাখতে হবে, আমি একটু মানে এক মিনিট এক্সট্রা বলে নেই। সেটা হচ্ছে গিয়ে যখন এমজিএনরেগা আসে তার আগে এই ধরনের এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম কিন্তু প্রথম একটি রাজ্য অ্যাটেম্প্ট নিয়েছিল 1980-র দশকে, মহারাষ্ট্র, অনেক আগে এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম নিয়ে। কিন্তু সেটাকে ইউনিভার্সাল দেশের জন্য একটু আরও মডিফাই করে তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 2005 সালে চালু হলো। কিন্তু অবজেক্টিভ কিন্তু দুটো ছিল। একটা অবজেক্টিভ ছিল যে এর মাধ্যমে যারা গ্রামীণ মানুষ, যাদের সারা বছর রোজগার নেই, তারা কাজের জন্য অনেক দূরে দূরে যেতে হয়, মাইগ্রেট করতে হয়, তাদের যাতে আমরা তাদের বাড়ির কাছেই কোনো রোজগারের ব্যবস্থা করে দিতে পারি, অর্থাৎ তাদের কর্মনিয়োগের ব্যবস্থা করা। আর সেকেন্ড হচ্ছে তারা যে কাজ করবে সেই কাজের মাধ্যমে নতুন নতুন অ্যাসেট ক্রিয়েট হবে, গ্রামীণ এলাকায় সম্পদ সৃষ্টি হবে। সেই সম্পদগুলো কি হবে, পরবর্তী কাজের জন্য সেগুলো ব্যবহার হবে এবং তার ফলে আরও উৎপাদন এবং উৎপাদনশীলতা দুটোই বৃদ্ধি পাবে। সেই লক্ষ্য। এবার সেই লক্ষ্যে যেতে গেলে স্বাভাবিক যে কোনো জিনিসেরই তো প্লাস মাইনাস থাকে, অনেক ধরনের চ্যালেঞ্জ এসছে। কিন্তু মোটের ওপর এমজিএনরেগা এই ধরনের কর্মনিয়োগের সংস্থার ফলে কিন্তু দেশের, যেটা আপনি বলছিলেন, গ্রামীণ মানুষের কাছে কিন্তু প্রচুর টাকা গেছে। হ্যাঁ, এবার তার প্রভাব এক এক রাজ্যে এক এক রকম হয়েছে, এক এক অঞ্চল ভিত্তিক তার চাহিদা এক এক রকম হয়েছে, সেই পার্থক্য আছে, ছিল এবং ভবিষ্যতেও হয়তো থাকবে। তবে একটা কথা, জি রামজি বিলে 125 দিন করার ক্ষেত্রে গ্রামের মানুষ কিন্তু অনেক বেশি পরিমাণ কাজ পাবে। এখানে একটা আছে যে জি রামজি বিলে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যারা কৃষক, বিশেষ করে এই সময় অগ্রহায়ণ মাস, ফসল কাটার মাস, এই সময়ে 60 দিন কিন্তু একটু অফ আছে, মানে 60 দিন, এই যে 365 থেকে 60 দিন বাদ যাবে, মানে 305 দিনের মধ্যে তারা কিন্তু 125 দিন কাজ পাবে। এটা সাংঘাতিক বিষয়। আরেকটা জিনিস যেটা স্থায়ী সম্পদের কথা বললেন, আমরা রেগার সময় দেখেছি যে কোনো একজন ধরুন পুকুর কাটবে, পুকুর কাটার জন্য পঞ্চায়েতে গিয়ে বললো যে আমার রেগার শ্রমিক দরকার, পঞ্চায়েত থেকে কিন্তু শ্রমিকদের সাপ্লাই দেয়, পঞ্চায়েত থেকেই তাদের শ্রমিকদের মজুরি এগুলো মিটিয়ে দেয়। কিন্তু লাভ হলো কি, একটা স্থায়ী সম্পদ হলো, একটা পুকুর হলো, একটা কালভার্ট হলো, একটা গ্রামের রাস্তা হলো। এবং এটা কি এই জি রামজি বিলে এই ধরনের সুযোগ আছে? হ্যাঁ, আছে 100 বার। একদম সেই বিষয়ে একদম 4টে মেজর এইখানে বলাই হয়েছে যে লক্ষ্যটা কি। এইখানে কিন্তু একটা খুব সুন্দর জিনিস হচ্ছে গিয়ে, এই আমরা জি রামজি বলছি কিন্তু তার আগে কিন্তু আরেকটা ভিবি শব্দটা রয়েছে, বিকশিত ভারত। হ্যাঁ, অর্থাৎ এই স্কিমটাকে সেই 2000 আপনি শুরু করেছেন সেই জায়গা থেকে, বিকশিত ভারত অ্যাট 2047 যে গোল, সেটার সঙ্গেই যুক্ত করার জন্য। এবং বলা হচ্ছে যে কোনো কাজকেই করা হবে লক্ষ্যমাত্রাটা কিন্তু একটু লম্বা সময়ের জন্য, হ্যাঁ, যাতে এই সম্পদগুলো যে সৃষ্টি হবে সেই সম্পদগুলো কিসের সম্পদ হবে, এখানে কিন্তু 4টে বড় কোর এরিয়া বলে দেওয়া হয়েছে, রাইট। এবং খুব ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে গিয়ে এর আগে রেগার পিরিয়ডে সেখানে টোটাল নাম্বার অফ ওয়ার্ক যা করা যেত সেটা অনেক বড় লিস্ট ছিল, এখানেও আছে। কিন্তু এখানে যেটা হচ্ছে গিয়ে 4টে ব্রড ক্যাটাগরিতে আনা হয়েছে। তার ভেতর ফার্স্ট যেটা হয়েছে সেটা বলছে জল রিলেটেড, ওয়াটার রিলেটেড ওয়ার্ক, জল সংরক্ষণ এবং সঞ্চয় দুটোই। এবং একটা জিনিস জল মাঝখানে বলি,
কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা স্লোগান আছে, বৃষ্টির জল সংরক্ষণ। এবং আমরা যদি এটা আসি ত্রিপুরার দিকে, আমরা যদি বিশেষ করে পাহাড়ি এলাকার দিকে তাকাই, বিশেষ জম্পুই পাহাড়, ভাঙমন, সেই সব এলাকায় কিন্তু অলরেডি জল সংরক্ষণের ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে। ওয়াটার হারভেস্টিং কিন্তু মানে পাহাড়ি অঞ্চলের এইটা একটা তাদের দৈনন্দিন জীবনের ভিতর ঢুকে আছে বহু বছর ধরে, কারণ তারা জানে জলের মূল্যটা কি। স্বভাবতই সেটাকে তারা সঞ্চয় এবং সংরক্ষণের দিকে তারা অনেক বেশি তাদের জীবনযাপনের ভেতরে সেটা ঢুকে গেছে। সেটা হয়তো যাদের কাছে জলের আধিক্য আছে তারা আমরা সেই রকমভাবে অভ্যস্ত হয়ে উঠিনি। হ্যাঁ, এবার জল হচ্ছে গিয়ে প্রথম 1 নম্বর। সেকেন্ড বলছে যে কোর ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টিভিটিস, মানে কি স্থায়ী পরিকাঠামো বিষয়ক সম্পদ সৃষ্টি করা। দ্বিতীয়। তৃতীয় বলছে যেটা মানুষের গ্রামীণ এলাকার জীবনযাপনের জন্য, যেটাকে লাইভলিহুড আমরা বলি, সেই আজীবিকা বা আমি এক্সাক্ট বাংলা শব্দটা বলতে পারবো না, আজীবিকা, হ্যাঁ সেই ধরনের কাজ রিলেটেড, যেটা লাইভলিহুড রিলেটেড। আর 4 নম্বরটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, সেটা বলছে রিলেটেড টু এনভায়রনমেন্ট। অর্থাৎ দেখুন একটা জায়গায় যে এই যে 4টে ব্রড হেডিং আনা হয়েছে, তার ভেতর একটা জায়গা কিন্তু ভীষণভাবে স্পষ্ট, এবং সেটা আমি অর্থনীতির ছাত্র হিসেবে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আরেকটা শব্দ আমরা আজকাল ভীষণভাবে বলে থাকি, সেই শব্দটাও গত 15 বছর ধরে ভীষণভাবে বহুল প্রচলিত, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গা থেকেও কিন্তু সেই নেচার, সেই এনভায়রনমেন্ট, সেই ক্লাইমেট, এবং এই যে স্পেসিফিক মেনশন এনভায়রনমেন্ট সম্পর্কে হচ্ছে, সেটা যে এইখানে এই স্কিমের ভেতরে বা এই আমাদের যে ডকুমেন্টটা গেজেট নোটিফিকেশনটা হয়েছে তাতেও ইয়ারমার্ক করে দেওয়া হয়েছে, সেইটাকে আমি ভীষণ পজিটিভভাবে নিচ্ছি। এই কারণে এই জায়গাটা আমাদের সকলের বোঝাটা ভীষণ উচিত। জল হয়তো অনেকে বলে যে পরবর্তী বিশ্বযুদ্ধ হয়তো জল নিয়ে হতে পারে, হ্যাঁ, তো সেটা তো থাকলোই, কিন্তু জল ছাড়া আমরা বিশ্বযুদ্ধের দরকার নেই, বেঁচে থাকতে গেলে জল তো লাগবে। অর্থাৎ এবং গ্রামীণ এলাকাতে জলের গুরুত্বটা আরও বেশি হচ্ছে, কারণ আমরা দেখেছি যে গ্রামের বিকাশের জন্যে অনেক পলিসি যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর জলের ইউজেজ হয়েছে। এবং আপনি যেটা বললেন সমতলে আমরা যারা আছি তারা কিন্তু জলের আমরা সচেতন না, এবং জলের যে প্রয়োজন আছে সেটাও কিন্তু আমরা গুরুত্বটাই আমরা বুঝি না। কিন্তু পাহাড়ি এলাকায় এখনো কিন্তু মাইলের পর মাইল হেঁটে জল সংগ্রহ করতে হয়, ডেজার্টের লোকেরাও বোঝে, তার জন্যই তাদের মধ্যে কিন্তু সংরক্ষণ করার প্রবণতাটা বেশি, অনেক বেশি। ওয়াটার হারভেস্টিং সেই দিকে একটা বড় মানে লাইভলিহুড এফোর্ট হয়ে যায়। তারপরে যেটা এই এনভায়রনমেন্টটা ভীষণ জরুরি হয়ে উঠছে, এবং এই এনভায়রনমেন্টের কনটেক্সটে আমি একটা শব্দ ফাঁকে বলে নেই, হ্যাঁ, শিক্ষক তো অর্থাৎ পয়সা পাই জ্ঞান দেওয়ার জন্যে, তো সেইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যখন ভারত 2.5 বছর আগে, এখন তো হয়ে গেল, এখন তো ইউএসএ হচ্ছে, ভারত যখন G20 প্রেসিডেন্সিতে ছিল সেই সময় একটা অ্যাপ্রোচ অ্যাডপ্ট করা হয় G20 দেশগুলোর মাধ্যমে, যেটাকে বলা হয় লাইফ। হ্যাঁ, সেই লাইফটা খুব ইন্টারেস্টিংভাবে লেখা হয় LIFE, আমরা লাইফ মানে জীবন, কিন্তু এই লাইফটাকে লেখা হয় এলটা ক্যাপিটাল, আইটা ছোট, এফটা ক্যাপিটাল, আর ইটা বড়। তার ফলে এটার পুরো অ্যাক্রোনিমটা হচ্ছে গিয়ে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাদের জীবনযাপনের ভেতরে এনভায়রনমেন্ট, পরিবেশকে জুড়ে নেওয়া, এই পরিবেশের যুক্তের সুযোগ কিন্তু এই জি রামজি স্কিমের ভেতরে একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে। আগে কিন্তু সেই জায়গাটা ছিল না, সেই জায়গাটা কিন্তু হ্যাঁ আগে ছিল, সেটা ছিল মানে মানে যেরকম ভাবে অনেক কিছু বলা থাকে সেরকম ভাবে বলা ছিল, কিন্তু এখানে এই কোর স্পেসিফিক ফোকাস দেওয়াটা আমার কাছে ভীষণ, আমি সেটাকে সাধুবাদ জানাই। আরেকটা বিষয় ফান্ডিংয়ের বিষয়, যেটা আমরা এই জি রামজি বিলে দেখেছি, অন্যান্য রাজ্যগুলোতে 60-40, মানে 60% দেবে কেন্দ্রীয় সরকার, কিন্তু আমরা উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আছে, এবার 90-10। হ্যাঁ, এখানে এটা তো ঘটনা এখানে একটা বলতে হবে, সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন স্কিম বা এগুলো থাকে তার ভেতর 2 রকমের স্কিম মূলত থাকে। একটাকে বলা হয় সেন্ট্রাল সেক্টর স্কিমস, আরেকটা হচ্ছে গিয়ে সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। তো MGNREGA এর আগে সেন্ট্রাল সেক্টর স্কিম ছিল, যার ভেতরে লেবার এক্সপেন্ডিচার যেটা ছিল সেটা পুরোটাই কেন্দ্রীয় সরকার বহন করত। জি রামজি বিলে এই ফান্ডিং প্যাটার্ন বা এক্সপেন্ডিচার প্যাটার্ন, এই ফিনান্স জায়গাটাই ভীষণভাবে পরিবর্তন করা হয়েছে, মানে রাজ্যগুলোকেও কিন্তু যুক্ত করা হবে। না,
রাজ্যগুলোকে যুক্ত করা হয়েছে এবং সেইখানেই ওই রেশিওটাকে বলা হয়েছে 60% সাপোর্ট আসবে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে 40% এবং 40% আসবে রাজ্য সরকারগুলোর থেকে। হ্যাঁ, এবার উত্তর পূর্বাঞ্চল রাজ্য, হিমালয়ান রাজ্য, পিছিয়ে পড়া রাজ্যগুলোকে সেইখানে যারা স্পেশাল ক্যাটাগরি স্টেট হিসেবে আগে ইয়ারমার্ক ছিল তাদের জন্য এই 90-10 রেশিওটা থাকছে, কিন্তু সেই 10%টাও আসছে কিন্তু। ওকে, এই 10% কিন্তু লেবার এক্সপেন্ডিচারেও আসছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই স্কিমটার একটা চারিত্রিক পরিবর্তন করেছে সেন্ট্রাল সেক্টর স্কিম থেকে সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমে। তো তার স্বাভাবিকভাবে তার বৈশিষ্ট্যগত পরিবর্তনও এসেছে। হ্যাঁ, এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে রাজ্য সরকারগুলো যারা এইখান থেকে, রাজ্য সরকারগুলোতে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি রাজ্যগুলোকে আরেকটা পরিবর্তন এসছে, সেটা হচ্ছে গিয়ে MGNREGA-কে আমরা তাত্ত্বিকভাবে বলতাম ডিমান্ড ড্রিভেন, অর্থাৎ চাহিদার ভিত্তিতে কাজের যোগান সৃষ্টি করা হতো। এইখানে কিন্তু বলা হচ্ছে যে একটা প্রথমেই একটা এস্টিমেট করতে হবে, অর্থাৎ এইটা কিন্তু অনেকটা সাপ্লাই ড্রিভেন হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে আগে আমরা এস্টিমেট করব, সেই অনুযায়ী আমরা কি কি কাজ হতে পারে, কত টাকা আমাদের লাগতে পারে তার ভেতর। আর আগেরটা ছিল যে চাহিদা করবে জনগণ, সেই অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। হ্যাঁ, এখন সেটা স্বাভাবিকভাবে এক্ষুনি ভালো হয়েছে কি খারাপ হয়েছে বলার জায়গায় নেই, কারণ যতক্ষণ না কাজটা শুরু হচ্ছে ততক্ষণ বলাটা খুব কঠিন, মানে বাস্তবায়িত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যতক্ষণ না ইট ইজ বেটার টু ক্রস দ্য রিভার ওয়েন ইউ আর নিয়ার দ্য ব্রিজ, হ্যাঁ, তার আগে নয়। আরেকটা যে আমরা রেগার ক্ষেত্রে দেখেছি যে একটা আইন ছিল যে শ্রম দিবস তৈরি করতে হবে, কোনো ধরনের মেশিনপত্র ব্যবহার করা, অর্থাৎ একটা মেশিন ব্যবহার করে পুকুর কেটে নিলাম, রাস্তা করে নিলাম, একদম এমপ্লয়মেন্ট ভিত্তিক এমপ্লয়মেন্টটা হবে, মানে আমরা যেটাকে বলি লেবার বেসড এমপ্লয়মেন্ট, লেবার ইন্টেন্সিভ ওয়ার্ক, মানে কোনো ধরনের মেশিন টেশিন ব্যবহার করা যায়, লেবার ইন্টেন্সিভ। যদিও সেটার কিন্তু ভীষণ অপব্যবহার হয়েছে বিভিন্ন রাজ্যে এবং MGNREGA-র ওপর প্রচুর অর্থনীতিবিদ, সোশিওলজির লোকেরা কাজ করেছেন এবং পার্টিকুলারলি ইকোনমিস্টদের কাজের ভেতরে কিন্তু সেগুলো, ইভেন আমারও ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ আছে, যাই হোক আমার কাজে সেরকম না পেলেও কিন্তু অন্য অনেক লিটারেচারে সেগুলো পাওয়া গেছে যে প্রচুর কিন্তু মিসইউজ হয়েছে এবং পার্টিকুলারলি প্রচুর মেশিনের ইউজ হয়েছে অনেকগুলো রাজ্যে, এটা ডকুমেন্টেড, মানে লিটারেচারে আছে। হ্যাঁ, তো যাই হোক, এইবার আশা করা হচ্ছে এইবার এইখানে যে জিনিসটা হয়েছে, যেই কথাটা আমি বলছিলাম যে এই পরিবর্তনটার জায়গা থেকে, সেটা হচ্ছে গিয়ে 20 বছর আগের একটা স্কিম, সেটা 20 বছরে মানে দুটো যুগ কিন্তু পাল্টে গেছে, এবং দুটো যুগের ভেতরে সবচেয়ে বেশি পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে টেকনোলজি। হ্যাঁ, 20 বছর আগে কি আমরা এরকম ইমাজিন করতে পারতাম যে আমাদের জীবনটাই নির্ভর হয়ে উঠেছে একটা মুঠোফোনের মাধ্যমে? সেটা ছিল না। কিন্তু এখন এই মুঠোফোনের মাধ্যমে কিন্তু এই স্কিমের সঙ্গেও অনেক কিছু জুড়ে দেওয়া হচ্ছে। কারণ কি হচ্ছে, এইখানে বলা হচ্ছে যারা শ্রমিকরা কাজ করবে তাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, তাদের জিও ট্যাগিং অফ ওয়ার্ক, তাদের ডকুমেন্টেশন হবে বেসড অন মোবাইল অ্যাপ্লিকেশনস, এবং আরো একটা বিষয়, যতটা কাজ হবে হিসেবে পেমেন্ট, অর্থাৎ এই যে জিনিসগুলো আছে এইগুলো এই টেকনোলজির ইউজেজ তো হচ্ছে না, এবং এই টেকনোলজির ভেতরে এই টেকনোলজি যেই ইউজটা হচ্ছে সেটা কিন্তু গত 20 বছরেই ডেভেলপ করেছে বেশিভাবে। তো স্বভাবতই 20 বছর আগে এটা ইমাজিন করাও সম্ভব ছিল না, যার জন্যে আমার কাছে এই রিভিশন যেটা হয়েছে, এই রিভিশনটা ভীষণভাবে কাম্য, প্রয়োজনীয়, এবং প্রয়োজনীয় বলেই কিন্তু স্ট্যান্ডিং কমিটির রেকমেন্ডেশনও ছিল এই জায়গা থেকে। এবং যে আপনার সূত্র ধরেই বলছি, 20 বছর আগে কিন্তু জিও ট্যাগিংও ছিল না, তার মানে আমরা দেখেছি অনেক সময়, এবং অনেক মানুষের মধ্যে কিন্তু একটা বদ্ধমূল ধারণা যে সকালবেলায় গিয়ে একটু রেগায় হাজিরা দিলেই আমাদের পাওনা গন্ডা খারাপ, এবং অনেকে কিন্তু সারাদিন বসে থেকে তার পাওনা নিয়ে যায়। কিন্তু এখন কিন্তু যুগ পাল্টেছে, সেই বিষয়টা কিন্তু মিসইউজ হয়েছে, অনেক রকমের মিসইউজ হয়েছে। না দেখুন, একটা খুব স্বাভাবিকভাবে সেটা কি সরকার জানতো না? সরকার জানতো, কিন্তু সরকারও অ্যাটেম্প্ট করেছে আটকানোর। হ্যাঁ, সব সরকারই অ্যাটেম্প্ট করেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে কি আমরা সময়ের সাথে সাথে আমাদের উন্নতি হচ্ছে, আমরা প্রযুক্তির ব্যবহার আরও বেশি করতে পারবো, এবং স্বাভাবিকভাবে সমস্যাগুলোর সমাধান করার উপায় নতুন করে খোঁজা হয়। তো এই জায়গা থেকে দেখা যাক না, আশা মানে স্বভাবতই পজিটিভ হোপস তো রাখতেই হবে। অবশ্যই। তো তার মানে কি বলতে পারি যে এই যে জি রামজি বিল,
তাতে গ্রামীণ মানুষ যারা আশায় আশায় বসে থাকেন যে কাজ করবেন, কাজের বিনিময়ে পয়সা পাবেন এবং তাতে সংসার প্রতিপালন করতে পারবেন। স্বাভাবিকভাবে যেটা হয়েছে দেখুন, সেটা হয়েছে আমারও বিভিন্ন এর আগের এমজিএনরেগার সময়কার কাজগুলোতেও যেটা দেখা গেছে সেটা হচ্ছে গিয়ে এই ধরনের স্কিমে যেটা হয় সেটা অনেকগুলো পজিটিভ এফেক্ট হয়। পজিটিভ এফেক্ট কী হয়? একটা হচ্ছে গিয়ে স্বভাবতই সেই পরিবারগুলোর যাদের এখান থেকে কর্মসংস্থান সৃষ্টি হয় তাদের সামগ্রিক আয় বাড়ে, আয় বাড়ার ফলে তাদের জীবনযাত্রার মান বাড়ে, 1 নম্বর। এবার জীবনযাত্রার মানটা কোথায় বাড়ছে? সেই জীবনযাত্রার মানটা মূলত দেখা যায় যে 2 জায়গায় যায়। একটা হচ্ছে গিয়ে তাদের সেই পরিবারগুলোর শিক্ষার উন্নতি, সঙ্গে সেই পরিবারের মহিলাদের হাতে টাকা যায়। এবার যার ফলে সেই টাকার খরচটাও কিন্তু পজিটিভ ওয়েতে অনেক বেশি হয়। তার একটা সুফল শুধু সেই পরিবারের না, সেটা সমাজের আছে, রাজ্যের আছে, দেশের আছে। তার সঙ্গে আরেকটা জিনিস কি হয়েছে সেটা হচ্ছে গিয়ে যেহেতু গ্রামের কাছেই কাজ দেওয়া হয়, বাড়ির কাছেই, এটার রেডিয়াসটা বলা হতো, আমি এটা এখনও আমার চোখে পড়েনি, আমি মিস করে যেতে পারি। এমজিএনরেগায় ইনিশিয়ালি বলা ছিল যে কাজগুলো সৃষ্টি হবে 5 কিলোমিটার রেডিয়াসে। এবার যদি সেটা হয় তার ফলে কি হচ্ছে, মানুষকে কাজের জন্য অনেক দূর যেতে হচ্ছে না। এবার না যেতে হওয়া মানে কি, তার বাড়ির এলাকার মধ্যেই কাজটা করতে পারছে না। তার সঙ্গে আরেকটা জিনিস জয়ন্তদা, সেটা হচ্ছে তার পরিবহন ভিত্তিক খরচটা কমে গেছে। মানে হ্যাঁ, এটা একটা বড় দিক। ঠিক আছে, তার চাইতেও আরেকটা জিনিস কি হচ্ছে, আমাদের মাইগ্রেশন, লেবার মাইগ্রেশনটাকেও কিন্তু আটকানো গেছে পরিযায়ী শ্রমিকের জায়গা থেকে। এবং একটা জিনিস এমজিএনরেগার সবচেয়ে বড় ভূমিকা কোথায় হয়েছে জানেন তো? সেটা হচ্ছে কি কোভিডের সময় আমাদের দেশের অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে গিয়েছিল, কিন্তু সেই ভয়াবহতার হার আরও অনেক 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 মানে দুর্বিষহ জায়গায় চলে যেত যদি না এমজিএনরেগা থাকতো। কারণ কি হয়েছিল, শহরের শ্রমিকরা ফিরে এসেছিল গ্রামে, তাদেরও কিন্তু এমজিএনরেগা একটা অল্টারনেটিভ, মানে পরিযায়ী শ্রমিকরাও বাড়িতে ফিরে এসে কাজ পেয়েছে এবং যার ফলে তারা বেঁচে গেছে। অর্থাৎ এই যে জায়গাটা, এই মাইগ্রেশনের জায়গা থেকে এই এমপ্লয়মেন্ট স্কিম স্বভাবতই এখন যদি 100-র জায়গায় 125 হয়, হ্যাঁ, কিন্তু একটা ঘটনা সেটা অস্বীকার করার কোনো বিষয় নেই, কোনো জায়গায় নেই, সেটা হচ্ছে কি 100টা কিন্তু ছিল ম্যাক্সিমাম লিমিট, এখানে 125টা হচ্ছে কি ম্যাক্সিমাম। খুব কম পরিমাণ পরিবার কিন্তু ওই আপার সিলিংটাতে রিচ করে। ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ 50, 55, 60, হ্যাঁ, অ্যাভারেজটা যদি আমাদের রাজ্যে 97-99 পর্যন্ত একটা সময় হয়েছে এবং গত কিছুদিন আগেও একটা সময় হয়েছিল, কিন্তু সেটা তো এক্সেপশনাল, এটা সব জায়গায় মানে গত কিছুদিন আগেও যেটা সরকারি তথ্য, তাতে দেখা গেছে ধলাই জেলাতে প্রায় 80 এবাব মানে শ্রম দিবস, এটা কিন্তু খুব সাংঘাতিক বিষয়। হ্যাঁ, এবার ঘটনাটা হচ্ছে একটা মানুষ যদি বছরে 80 দিনের বেশি কাজ পান, কেন হচ্ছে? কারণ হচ্ছে গিয়ে সেখানে অল্টারনেটিভ নেই বলে। এবার অল্টারনেটিভ নেই, আবার এই এমজিএনরেগার জন্য যেটা হয়েছে, কেন হঠাৎ করে 60 দিনের কথা একটা রেস্ট্রিকশন আনা হলো? কারণ এই এমজিএনরেগার জন্যে বেশ কিছু অঞ্চলে বলেছিল যে তারা কৃষি শ্রমিক পাচ্ছে না। আমি যেটা আপনাকে আবারও বলছিলাম যে কৃষি ক্ষেত্র মানে কিন্তু শুধু কৃষক নয়, কৃষি ক্ষেত্রের একটা অন্যতম অঙ্গ হচ্ছে গিয়ে এগ্রিকালচারাল লেবারার, যাদের জমি নেই, যারা শুধু শ্রম বিক্রি করে। ঠিক আছে, এবার তাদের শ্রমটা তারা কৃষি সময়ে, কারণ ওই যে একটা ফাঁকে ছিল যে এমজিএনরেগার কাজ কি অনেক কম পরিশ্রমের, যার জন্যে সেইগুলোর একটা সুফল কুফল দুরকমই হয়েছিল। সেই জায়গা থেকে একটা ইয়ার মার্কিং রাখা হচ্ছে, কিন্তু এটাও বলা হচ্ছে যে কোন 60 দিন ইয়ার মার্ক থাকবে সেটা কিন্তু রাজ্যগুলো তার মতো করে নির্ধারণ করবে, কারণ সারা দেশের জন্য ইউনিফর্ম নয়। তো সেই প্রসঙ্গে একটি কথা বলি, যেটা আপনি কোভিডের প্রসঙ্গ তুলেছিলেন। আমাদের গত বছরের আগের বছর অর্থাৎ 2023 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল এবং বন্যায় অনেক কৃষক তার জমি হারিয়েছিলেন, পরবর্তী সময় এবং অনেক মৎস্য চাষি যারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, বন্যায় তার মাছ ভেসে গিয়েছিল, সেই সময় রাজ্য সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে রেগা শ্রমিকদের দিয়ে কৃষি ক্ষেত্রগুলোকে আবার নতুন করে সাজানো হবে, পলি সরানো হবে এবং জমিগুলোকে ঠিকঠাক করতে পারলেই কিন্তু কৃষকরা আবার নতুন করে ফসল ফলাতে। আমি আবারও বলছি, এই যে দেখুন এখন যে 4টে ক্যাটাগরির আমি বললাম না, সেটা হচ্ছে গিয়ে জল, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, রুরাল লাইভলিহুড, আর 4 নম্বরটা হচ্ছে কি এনভায়রনমেন্ট। এই যে জমিগুলোকে রেডি করা, সেটা কি
রুরাল ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে আসছে, রুরাল লাইভলিহুডের জায়গা থেকে আসছে। অর্থাৎ এইগুলো কিন্তু ব্রড থিম হিসেবে থাকছে। এবার তার ভেতরে এই যে গেজেট নোটিফিকেশনটা হয়েছে তাতে 3টে পার্ট। একটা পার্ট হচ্ছে কি গেজেটের নোটিফিকেশনটা, যেটা বিল এবং আইনটা। তারপরে কিন্তু দুটো শিডিউলও আছে, শিডিউল এ এবং শিডিউল 1 আর শিডিউল 2। শিডিউল 2তে কিন্তু ডিটেলড বলা আছে এই যে 4টে ব্রড ক্যাটাগরি, তার ভেতর কি কি ধরনের কাজ আসছে। বন্যার ক্ষেত্রে সেটাও কিন্তু এনভায়রনমেন্টের জায়গা থেকেও অ্যাড্রেস করা যাবে। বন্যায় ত্রাণ সাহায্য করাটাও কিন্তু এই স্কিমের ভেতরে আনতে পারবে। জলের ব্যবস্থা করাটা, সেটাও কিন্তু জল যেরকম জলই জীবন, আবার এক্সেস জলও কিন্তু সমস্যার হয়ে যায়। অর্থাৎ সেইখান থেকেও কিন্তু এটাকে জুড়িয়ে দেওয়া যাবে। অর্থাৎ এই অপরচুনিটিগুলো থাকতেই হবে। এবার ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে আমরা কি করে সেটাকে লিঙ্ক করব, কি করে ইমপ্লিমেন্ট করব। গাইডলাইন আছে, মূলত আগের গাইডলাইনের মতোই অনেকটা আছে, যে কিছু যুক্ত করা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে। ওই রকম যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেটে আসবে, স্টেট থেকে ডিস্ট্রিক্টগুলোতে যাবে, ডিস্ট্রিক্টগুলো থেকে পঞ্চায়েতগুলোতে যাবে, পঞ্চায়েত এবার তার মতো করে মনিটর করবে, তার ওই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর থাকবে, স্টেট লেভেলের কোঅর্ডিনেটর থাকবে। সেইভাবেই একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছে কোথায় কি কাজ হবে। আর তার সঙ্গে যে জিনিসটা হচ্ছে যে কি কাজ করা হবে, কারণ এখানে কিন্তু ওই যে সাপ্লাই ড্রিভেন হওয়ার ফলে কিছু এস্টিমেট আগে লাগবে। এই এস্টিমেটের জায়গা থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটা পঞ্চায়েত অঞ্চলেই যাতে একটা করে পার্টিসিপেটরি প্ল্যানিং প্রসেস আসে। আমাদের দেশ থেকে আমরা প্ল্যানিং সরিয়ে দিয়েছি, বা এখন প্ল্যানিং কমিশন নেই, কিন্তু প্ল্যানিং প্রসেসটা কিন্তু ওই পার্টিসিপেটরি প্ল্যানিং প্রসেস কিন্তু এইখানে স্পেসিফিক্যালি এই আইনের ভেতরে মেনশন করা আছে, যে কি কাজ করা হবে সেইটা, যাতে আমাদের ওই বিকশিত ভারত 2047 সালে সেই জায়গাটাতে যেতে গেলে আমাদের কি কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, কি কি অ্যাক্টিভিটি দরকার, এবং কিভাবে সেইটার সঙ্গে জুড়ে যাতে গ্রামগুলোও চিন্তা করে, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এই বিলটা আমি প্রথমেই বলেছিলাম শুরু করা। তো দেখতে দেখতে কথা বলতে বলতে অনেক সময় চলে গেল, এবং আমাদেরও শেষ করতে হবে, এবং এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হলো আপনার সঙ্গে অনেকটাই। এবং আলোচনা তো শেষ করা যায় না, অনেক বলা যেতে পারে, অনেক কথা বলা যায়, এবং এটার স্কোপও রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিলের মাধ্যমে, বা যেটা এখন বিল পর্যায়ে আইনি পরিণত হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, এবং এর মাধ্যমে কিন্তু সত্যিকার অর্থেই গ্রামগুলো বিকশিত হবে, এবং আশা করব। হ্যাঁ, আমি একদম খুব খোলাখুলি বলতে আমার কোনো দ্বিধা নেই, অর্থনীতির ছাত্র আবারও বলছি, সেটা হচ্ছে কি আমাদের দেশের সবসময় কিন্তু স্কিম খুব সুন্দর নেওয়া হয়, অনেক সময় প্রবলেম হয় ইমপ্লিমেন্টেশন। এই ইমপ্লিমেন্টেশনের চ্যালেঞ্জগুলোকে যত তাড়াতাড়ি আমরা মিটিগেট করতে পারবো, ততই দেশের মঙ্গল এবং দেশের মানুষ সুফল পাবে, এবং আমরাও বিকশিত ভারতের যে টার্গেট, সেই লক্ষ্য তো সবাই আমরা চাই, সেই লক্ষ্যে আমাদের সবাই সেই লক্ষ্যটা চাইবো, সেই জায়গাতেই কি করে পৌঁছতে পারি সেটাই চেষ্টা থাকবে। তা আমরা অনেকক্ষণ এই খোলামেলা আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে, এবং আমাদের সঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক ছিলেন, এবং জি রামজি বিল, যেটার বিকশিত ভারত জি রামজি বিল, যার পুরো নাম হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এবং যেটা এখন আইনে পরিণত হয়ে গেছে। এবং সেই বিলটা নিয়ে আলোচনা করলাম, গ্রামের মানুষ কীভাবে উপকৃত হতে পারে, এবং আমরা যে বিকশিত ভারতের টার্গেট রাখা হয়েছে 2047, সেই লক্ষ্যে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমি একটা কথা বলবো শেষ করার আগে, এক লাইন। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এটা মজার ওয়েতেই আমি বলছি, সেটা হচ্ছে 1 বছর পরে কিন্তু একটা রিভিউ প্রোগ্রাম করতে হবে। আজকে আমরা আলোচনা করছি, 1 বছর পরে কি হলো, কিরকম হলো, সেটাও কিন্তু অবশ্যই ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে উঠবে, তখন সমালোচনা হবে। আচ্ছা, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তো আমাদের অনুষ্ঠানও শেষ করতে হবে। তবে সেই প্রসঙ্গে বলে রাখছি যে দূরদর্শনের সংবাদ বিভাগ আয়োজিত ফার্স্ট পডকাস্ট হয়েছে, এবং আগামী দিনেও আমরা এই ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।